সংসদে বাজেট পাস, কাল থেকে শুরু বাস্তবায়নের কঠিন যাত্রা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা, সুদহার থাকছে আগের মতোই। ওই পলিসিতে কি দেওয়া ছিল? 5% দিয়ে অ্যাপ্লাই করবেন, 1 বছরের মনিটরিয়াম থাকবে, 3 বছরে পেমেন্ট করবে। এমপি হিসেবে শপথ নিতে পারছেন না চট্টগ্রামের আসলাম চৌধুরী, ঋণ খেলাপি হওয়ায় সর্বোচ্চ আদালতের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির তদন্ত হওয়া উচিত বলছেন বিশ্লেষকরা, জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার তাগিদ। ভালোবাসায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার। বিটিভি ও চারুকলাতে শ্রদ্ধা নিবেদন, বনানীতে দাফন। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। কাল থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছর। নির্দিষ্টকরণ বিল পাশের মধ্য দিয়ে সংসদে পাশ হয় বাজেট। বিভিন্ন পক্ষের দাবি এবং সমালোচনার মুখে আনা হয়েছে 64টি সংশোধনী, যাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ করা হোক। রীতি অনুযায়ী জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। তারপর কণ্ঠভোটে পাশ হয় সেই বিল, যার মধ্য দিয়ে চূড়ান্ত হয় 2026-27 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে পাশ হলো। 20 বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট, তাই অর্থনীতি পুনরুদ্ধারের এই রূপরেখা প্রণয়নে বেশ সতর্ক ছিলেন অর্থমন্ত্রী। 9.25 লাখ কোটিরও বেশি অর্থ ব্যয়ের সেই পরিকল্পনা প্রশংসিত হয় বিভিন্ন মহলে। তবে কম হয়নি সমালোচনাও। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা, জমি নিবন্ধনে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ, এমন কিছু বিষয়ে একমত ছিলেন না অনেকে। তাই জন আকাঙ্ক্ষা বিবেচনায় পরে সংশোধন করা হয় এসব সিদ্ধান্ত। অর্থ বিলটা যখন পাশ হলো তখন দেখতে পেলাম অনেকগুলো নতুন জিনিস যেগুলো বিলে ছিল না, সেগুলো কিন্তু আনা হলো। মানে সাধারণ জনগণের কথা মাথায় রেখে, বিশেষ করে ক্যাপিটাল মার্কেটের জন্য তো আমি দেখেছি যে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছিল যেগুলো বিলেই নাই। তবে বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় কিভাবে হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে সরকারের ঋণ নির্ভরতা বাড়লে ক্ষতির মুখে পড়বে বেসরকারি বিনিয়োগ। বর্তমান বাস্তবতায় এত বড় রেভিনিউ টার্গেট আসলে সম্ভব নাকি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইকোনমিক গ্রোথ যদি এত স্লো থাকে, মানে হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড স্লথ হয়ে গেছে, তো আপনার ট্যাক্সের ভিত্তিটাই তো হলো আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড। বাজেটের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি ব্যয় কমিয়ে আনা, সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। নীতি সুদহার 10% অপরিবর্তিত রেখে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, যেখানে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 7% কম। গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে, অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করতে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। নানামুখী সংকটে মন্দা ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের স্থবিরতায় ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 5.5%। এমন বাস্তবতায় মঙ্গলবার নতুন অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে 6.8% করা হয়েছে। তবে আগামী বছরের জুন নাগাদ এই হার আবারও 8% উন্নীত করার আশা বাংলাদেশ ব্যাংকের। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের যে লো প্রবণতা, অর্থাৎ ঊর্ধ্বমুখী কম প্রবণতা, সেই প্রবণতার জন্য আসলে প্রাইভেট সেক্টর ক্রেডিটের যে ডিমান্ড, প্রাইভেট সেক্টর ক্রেডিট নেওয়ার মতো যে কন্ডিশন ইকোনমিতে, সেটা হয়তো অতটা, সেই এপিটাইটটা হয়তো সেরকম ছিল না।
বাজারের নগদ টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি 7.5% নামাতে নীতি সুদ হার 10%ই অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ঋণ সংকট কাটাতে সংকোচনমুখী নীতির পাশাপাশি উৎপাদনশীল খাত, কৃষি ও সিএমএসএমইর জন্য 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে। পলিসি রেট আমরা 10% রেখেছি এবং যেটা ডিপোজিট স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি সেটা 7.5% এবং স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি 11.5%। এটা গত দুইটা পলিসি স্ট্যান্স ধরে আমরা এরকম রেখেছি। এ সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এছাড়া ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ইসলামী ব্যাংকের চলমান সংকট সমাধানে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান গভর্নর। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, আমরা আইনের বাইরে কিছু করব না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিককে মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেন বিএনপি। মনোনয়নপ্রাপ্ত বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যু নিয়ে উচ্চ আদালতে যান। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও তারপরও এই ইস্যুতে ওই আসনে যেন ফলাফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য 15 জুন দিন রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার আসলাম চৌধুরীকে ঋণ খেলাপি ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বাতিল হয় তার প্রার্থিতা বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন, তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। এদিকে এ রায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন আপিলকারীর আইনজীবী। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তবে এত সবকিছু আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ অবজারভেশনে কি আসে তার উপর নির্ভর করবে ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কেন্দ্রিক আইনি সিদ্ধান্ত। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মী এবং অনুসারীরা। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন, আর এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যানবাহনের যাত্রী এবং পথচারীরা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এবং বারবকুণ্ড এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অনুসারীরা। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং আন্দোলনে উস্কানি ও ষড়যন্ত্রের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 3 অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর বাকি 5 অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায়ে অসন্তুষ্ট প্রসিকিউশন এবং আসামি পক্ষ। আপিল করার ঘোষণাও দিয়েছে এই উভয় পক্ষ। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনাকে কারফিউ জারি, মারণাস্ত্র ব্যবহার সহ বিভিন্ন উস্কানি দিয়েছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের সন্ত্রাসী, জঙ্গি আখ্যা দিয়ে সহিংসতাকে উস্কে দেন ইনু। 5 আগস্ট সরকার পতনের পর মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ইনুর বিরুদ্ধে। প্রায় 1 বছরের বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
রায়ে 3 অভিযোগে হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। 5টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় পেয়েছেন অব্যাহতি। রায়ে অসন্তোষ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে ব্যর্থ। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। আসামি পক্ষ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। এটাতে আমরা সংক্ষুব্ধ। আপিল যেহেতু আইনি প্রক্রিয়ার মতো চলবে। জুলাই অভ্যুত্থান ঘিরে কারাগারে থাকা কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এটি ট্রাইব্যুনালের প্রথম রায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের বিষয়ে জামাতকে টার্গেট করে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন তিনি আর বলেন, ৭১-এর রাজনৈতিক বাস্তবতায় ভারতের আগ্রাসন থেকে বাঁচতে অনেক দলই অখণ্ড পাকিস্তানের পক্ষ নিয়েছিল। বর্তমানে বিএনপি জামাতকে মোকাবিলা করতে না পেরে সেই পুরনো রেকর্ড বাজাচ্ছে। পার্লামেন্টে প্রশ্ন করেন ৭১-এর ভূমিকা অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল? আপনারা জানেন না? সেই পাকিস্তান আমলের সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছে। পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারগুলোর মধ্যেও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত হওয়া উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তারা। নতুন বন্দোবস্ত, বৈষম্য বিলোপ এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, এরকম নানা প্রতিশ্রুতি নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে 2 উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের অনিয়ম, মোবাইল ফিন্যান্স কোম্পানি নগদের অর্থ আত্মসাতের অভিযোগ এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা ও তার স্ত্রীকে দুদকে তলব নানা আলোচনার জন্ম দিয়েছিল। 1.5 বছরের একটা অস্থির সময় ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির অভিযোগের বিষয়ে সম্প্রতি দাবি তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। এদিকে টিআইবি বলছে 2024 সালের নভেম্বর থেকে 25 সালের অক্টোবর পর্যন্ত দেশের সরকারি এবং আধা সরকারি খাতে দুর্নীতি হয়েছে 12,000 কোটি টাকার বেশি। দুদক ওই তদন্ত খতিয়ে দেখুক, এমনটাই চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আলাপটা তুলেছেন, কিন্তু আমি রাজার এভাবে বলতে চাই যে দুদকের উচিত হবে সে একটা স্বাধীন কমিশন হিসেবে, যখন দুদক গঠিত হবে স্বাধীন কমিশন হিসেবে এটা তার মতো করে তদন্ত করা, কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে। সরকারের দিক থেকে এটাকে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না। রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবীরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দেয়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা হতাশাজনক। সরকার নিজের জন্য লাভ, সরকার নিজেকে একটা প্রোটেকশন দিতে পারছে, নিজেকে এক ধরনের আপনি যারা অপরাধ করতে চায় অপরাধ প্রবণ তাদেরকে এই জায়গা থেকে একটা ডিসকারেজ করতে পারছে। আবার অন্যদিকে গত সরকারেরও একটা যাচাই বাছাই হচ্ছে, জনগণ যে আমরা অনেক সময় বলি রিউমার, অনেক সময় বলি এগুলো মিথ্যা কথা, আর কি সত্য না মিথ্যা, পুরো বিষয়টা যদি আমাদের কাছে ক্লিয়ার করে বর্তমান বিএনপি সরকার, আমি মনে করি জনগণ সাধুবাদ দিবে। যেই জিনিসগুলো আমরা গত অন্তর্বর্তীকালী সরকারের সময় আমরা প্রতিদিন মিডিয়াতে দেখেছি, বড় বড় লোকজন কে কোথায় কত টাকা দুর্নীতি করেছে, এই জিনিসগুলো নিয়ে দুদক আমরা দেখেছি যে দুদক মামলাও করেছে। আমি তো এই পর্যন্ত কোনো নিউজ এখন পর্যন্ত দেখি নাই অনুসন্ধান শেষ হয়ে কারো বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের মতে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং তদন্ত হওয়া উচিত নিরপেক্ষভাবে, যাতে ভবিষ্যতের জন্য তা এক উদাহরণ হয়ে থাকে। এটা তো কোনো সমস্যা না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।